পার্লামেন্টের তর্ক বিতর্ক, বহুদলের নির্বাচনে অংশগ্রহণ, অবাধ নির্বাচনের ব্যবস্থা প্রমাণ করে একটি দেশে যদি জনগণের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবাধ নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া জনগণ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না। স্বাধীনতার যুদ্ধের চেতনা এবং রক্তের মূল্য নির্ভর করে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র আমরা কতটা চর্চা করতে পেরেছি, কতটা পারে নাই। দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক 70-এর নির্বাচনে বিজয়ী দল তারা 1975-এ এসে সমস্ত রাজনৈতিক অধিকার বাতিল করে একদলীয় শাসন জারি করল। কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম 25শে মার্চ দিক নির্দেশনাবিহীন যেই জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের নিশানা নির্ধারণ করে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন, ঠিক একই মনোজগতের কারণে, একই দেশের প্রেমের কারণে, একই মানবিকতার কারণে 1975-এর 7ই নভেম্বরের পরে ধারাবাহিকভাবে 1979-তে এসে আবার বহুদলীয় পার্লামেন্ট তৈরি করলেন সেই জিয়াউর রহমান। এখানেই প্রমাণ হয় দেশপ্রেমের চেতনার মধ্যেই নিহিত থাকে, শুধু যুদ্ধ নয়, তার মধ্যেই নিহিত থাকে সকল মানুষের মতার অধিকারকে প্রতিষ্ঠা করার গণতান্ত্রিক চেতনা। একজন রাজনৈতিক নেতার যা কাজ করছিল সেই রাজনৈতিক নেতারা তা করে নাই, কিন্তু একজন সামরিক কর্মকর্তা তিনি যেমন যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশপ্রেমে, ঠিক তেমনি 1979-তেই সকল দলকে সাথে নিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট আবার উপহার দিলেন বহুদলীয় গণতন্ত্র। এবং ইতিহাসের খুবই একটা পরিহাস, সেই পার্লামেন্টেই আমরা আবিষ্কার করলাম যেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল বাকশালে, সেই আওয়ামী লীগই নতুন করে আবার পার্লামেন্টে হাজির হলো প্রধান বিরোধী দল হিসাবে। একদিকে ছিল সব দলকে নির্মূল করে এক দল করা, আর একদিকে স্বাধীনতা যুদ্ধের ঘোষক সব দলকে, এমনকি পরাজিত পলাতক আওয়ামী লীগকেও পর্যন্ত সেই পার্লামেন্টের মধ্যে এনে তাকে প্রধান বিরোধী দলের জায়গায় তৈরি করতে পেরেছিলেন। আজকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে শহীদ জিয়ার সেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারা, বেগম খালেদা জিয়ার 91-তে লাগাতারভাবে সংগ্রাম করে ভোটাধিকার আদায় করে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া, এবং এবারে দেশনায়ক তারেক রহমানের আবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার যে ইতিহাস, এই তিনটি কিন্তু একই যোগসূত্রে বাঁধা। কখনোই কোনোখানেই কিন্তু এই তিন জায়গাতেই